বাংলাদেশে কি নিয়ে বিতর্ক হয় না, কিন্তু যদি যদি কোনো একটি বিষয় নিয়ে এখানে দুদল বিতর্ক করতে নামে, তখন যুক্তি দিতে গিয়ে বাংলাদেশের অনেক মানুষ ঝগড়া করে ফেলে। আর ঝগড়া করতে গেলে মারামারি করে ফেলেই অভিযোগ আছে। তারপরেও এদেশে বিতর্কের অভাব নেই। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বেশ কিছু বিষয় বাংলাদেশে নির্ধারিত হয়ে গেছে। তারপরেও মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের নানা অনুষঙ্গ নিয়ে বিতর্ক আমরা কি কম দেখেছি? রাজনৈতিক দলগুলোর যত কর্মসূচি আছে, সেই সব কর্মসূচির চেয়ে সবচেয়ে বেশি মানুষের কাছে যা পৌঁছায় সেটি হলো বিতর্ক। এক দল অন্য দলকে একটা কিছু বলবে, সে দল অপর দলকে আরও একটা কিছু বলবে। কিন্তু সব বিতর্ক কি কাজের হচ্ছে? কোনো কোনো বিতর্ক কি অকারণে হচ্ছে না বাংলাদেশে? সব বিতর্ক কি বাংলাদেশের মানুষের মনন এবং মগজকে ক্ষুরোধার করছে? কোনো কোনো বিতর্ক কি বাংলাদেশের মানুষের ভেতরে ভেতরে রক্তক্ষরণ তৈরি করছে না? তাহলে কেন কারণে অকারণে এই বিতর্ক তৈরি হচ্ছে? বিতর্ক থেকে কে ফায়দা লুটে, কার লাভ, কোন পরিবেশ থেকে এসব বিতর্কগুলো তৈরি হচ্ছে? এই সব কিছু নিয়ে আজ আলোচনা করব সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আর ওয়ার্সাদি আপনাদের সঙ্গে রয়েছে আমার আমন্ত্রিত অতিথি তিনজন। আমার আমন্ত্রিত অতিথি সিপিবির কেন্দ্রীয় নেতা জনাব রহিন হোসেন প্রিন্স, আমার আমন্ত্রিত অতিথি বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান সালেহ প্রিন্স এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই আমি জনাব রহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে। বিতর্ক কি ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে বাংলাদেশে বিতর্ক তৈরি করা হয়? যদি ব্যাপারটি তাই হয়, তাহলে কে ফায়দা লোটে এ থেকে? ধন্যবাদ আপনাকে এবং আপনাকেও। আপনার মাধ্যমে আমি আলোচক এবং যারা শ্রোতা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে যে আমরা একটা জাতীয় এবং বৈশ্বিক দুর্যোগময় যে পরিস্থিতিতে আছি, তাতে সবাই এটা যাতে ভালোভাবে অতিক্রম করতে পারি সেই কামনা বরাবর করছি। আমি আপনার উপস্থাপনা শুনছিলাম। আসলে বিভিন্ন সময়ে এ ধরনের টকশোতে ঘরে বসে হোক, যে হোক, এই সংকটের মধ্যে আমরা যাচ্ছি। কিন্তু আমার কাছে মনে হয় আপনি শুরুতে আজকে কতগুলো কথা বললেন এবং আমি শুনতে যদি ভুল না করি, প্রতিটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ, ন্যায্য এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে, বাংলাদেশের সচেতন মানুষ হিসেবে এই প্রশ্নগুলোর উত্তর জানা দরকার, বোঝা দরকার। আমি খুবই যথাযথ মনে করি। আপনি ঠিকই বলেছেন। আমি শুধু আপনার আলোচনার সাথে এটা যোগ করতে চাই যে বিতর্কের কথাটা বলা হচ্ছে, বিতর্কের জায়গাটা আপনি প্রধানত দেখবেন, আমি রাজনৈতিক অঙ্গন যদি ধরি, যে প্রধানত ক্ষমতাসীন দল যারাই ক্ষমতায় থাকেন আর তার বাইরে যারা নীতিহীন রাজনীতি করেন এবং দ্রুত কোনো না কোনো ভাবে ক্ষমতায় যেতে চান, তারা এই বিতর্কের প্রধান পার্ট হয়ে যান। এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। আপনি সাম্প্রতিক বলেন, নিকট অতীতে বলেন, এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি এবং এবারও একই ঘটনাগুলো ঘটছে। এখন আমি ছোট ছোট করে একেবারে শেষ উত্তরটা দিয়ে আমি মাঝখানেটায় চলে আসি। আসলে লাভ হচ্ছে না, কারণ আমি শেষ আলোচনাটা অনেক সময় শোনার ধৈর্য থাকে না বলে আমি জানি। আসলে লাভ হয় যে ইস্যুটা নিয়ে কথা বলা জরুরি, মানুষের বোঝা জরুরি, কতগুলো করণীয় ঠিক করা জরুরি, এই কোনোটাই করা যায় না। আলটিমেটলি যদি কেউ এইটার মধ্য দিয়ে কোনো ফায়দা লুটতে চায়, এটার মধ্য দিয়ে কোনো একটা খারাপ মেসেজ দিতে চায়, যদি কেউ এইটা নিয়ে বিশেষ কিছু হাসিল করতে চায়, সে কিন্তু তার কাজটা অব্যাহত রাখতে পারে। তার মানে যে প্রকৃতপক্ষে সাধারণ জনগণের কোনো লাভ এতে হয় না, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং এটা হয় কেন, কথাটা যদি বলেন, সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক অঙ্গনে এরকম একটা ধারা অনেকদিন দাঁড়িয়ে গেছে যে ক্ষমতায় আমরা যারা আসছি, যে কোনো ভাবে হোক, ক্ষমতার যারা প্রধান প্রতিপক্ষ আমরা হয়তো বা মনে যদি করে থাকি, তাদেরকে কোনো কোনো না ভাবে তাদের কথাকে একেবারেই উড়িয়ে দেওয়াটা কাজ। আর যারা বাইরে আছে, প্রধানত নীতিহীন রাজনীতির ধারার কথা আমি বলছি, তারা হচ্ছে যে কোনো ভাবে, যে কোনো ইস্যুতে যারা ক্ষমতায় আছে তাকে প্রশ্নবিদ্ধ করে কোনো একটা কিছু করা যায় কিনা, এটাই হয়। কিন্তু আপনি যথাযথভাবে বলেছেন, এই প্রশ্নে যদি আমরা আজকে ভুল করি, তাহলে এর খেসারত কিন্তু যে বাংলাদেশ নামক যে দেশটিতে আমরা আছি এবং যারা এর পক্ষে কথা বলি, সবাই এই খেসারতটা দিতে হবে। সেটা কোনটা? যেটা আপনিও বলেছেন যে আমাদের কতগুলো জেলায় মীমাংসিত হয়ে গেছে, তার মধ্যে একটা মুক্তিযুদ্ধ, তার মধ্য দিয়ে যে দেশটা অর্জন করেছে, এই দেশটা কিভাবে চলবে সেই জায়গায়। তাহলে সেই জায়গায় কোশ্চেন কারা করে? যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যারা দেশটা চাইনি, তারা কিন্তু মুক্তিযুদ্ধের পর থেকে বলেছে এই যুদ্ধ জারি রহে। তাহলে আমরা যদি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যদি মুক্তিযুদ্ধ এবং তার কোশ্চেনতে মীমাংসিত বিষয়কে প্রশ্নবিদ্ধ করি,
তাহলে কিন্তু আমাদের অবস্থানটা বলা যায় আমরা মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করছি। আর একদিকে মুক্তিযুদ্ধের কথা বলে আমরা বারবার মুক্তিযুদ্ধের কথা বলবো, কিন্তু মুক্তিযুদ্ধের যে ভিত্তিমূল যে ধারণা ছিল তার যদি আমি অন্তত পক্ষে দুইটা পয়েন্ট নিয়ে আসি। একটা হচ্ছে গণতন্ত্র, আর একটা হচ্ছে ওই যে আমি ওইটা আসি যে এই পূর্ব বাংলার শ্মশান কেন, পশ্চিমারা যে লুটপাট করে নিয়ে যাচ্ছে। আজকে উন্নতির অনেক কথা বলছি, কিন্তু বৈষম্যটা বেড়ে যাচ্ছে, লুটপাটের ধারা বেড়ে যাচ্ছে। আগে 22 পরিবার সম্পদ নিয়ে যেত, এখন এইরকম 22,000 পরিবার তাদের সম্পদ বিদেশে মানে কি বলে একেবারেই বিদেশে নিয়ে যাচ্ছে, আমাদের অন্য জায়গাটা হয়ে যাচ্ছে, আর সেই গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাহলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেও আমাদের এই কাজটিও যদি করতে আমরা ব্যর্থ হই, তাহলে কিন্তু আমরা এক ধরনের অন্যদেরকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দিচ্ছি। তার মানে যে মূল যে পয়েন্টটা নিয়ে হয়তো বিতর্ক অবশ্যই হওয়া দরকার, যুক্তিতর্ক আসা দরকার, যে জায়গাটা হওয়া দরকার সেইটা আসলে হারিয়ে যাচ্ছে। আমি সম্প্রতিকালের এই কথাটা বলে এবার থামি। ধরেন সম্প্রতিকালে আজকে ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক শক্তি যে কথাটা ঘোষণা করলেন, সেটা কিন্তু আমার বিবেচনায় এটা মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থান। একই সাথে যদি কেউ ষড়যন্ত্র করতে চায় অপশক্তি, সেই ষড়যন্ত্রকারীদেরকে তারা সফল করতে চায় অথবা নিজেরাই করছে। তাহলে আজকে যদি এই জায়গায় মুক্তিযুদ্ধের দৃষ্টিভঙ্গিতে জিনিসটাকে ফয়সালা না করে আমরা একেবারেই নাকচ করে দেই যে না এই ধরনের কোনো ঘটনা নাই, আবার যদি বলি এইটা আসল যারা করছে তাদের দিকে তীর না ছুড়ে আমি আমার ক্ষমতাকে বিবেচনা করে যাকে আমি ঘায়েল করতে চাই, শেষ করতে চাই, তীরটা যদি ওই দিকে দিয়ে মনে করি এই সুযোগে তাকে আমি আঘাত করি, তাহলে কিন্তু আলটিমেটলি ওই মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থানকারীরা সফল হলো। যারা এই ধরনের সংকটের সময় কি বলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তারাই কিন্তু এই সুযোগটা পেয়ে গেল এবং পেয়ে যাবে। সুতরাং আমি মনে করি যুক্তি দিয়ে আজকে আমাদের সমস্ত জায়গায় আমাদের কথাবার্তা বলা এবং আমাদের বক্তব্য এবং রাজনৈতিক কর্মকাণ্ড অগ্রসর করা উচিত। এটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধেরও বক্তব্য। আরেকটা বক্তব্য আমি আলোচনার সুবিধার্থে খালি তুলে রাখছি। দেখুন কতগুলো বিষয় মুক্তিযুদ্ধ মধ্যে দিয়ে যেমন ফয়সালা হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের চাল নীতি কিভাবে চলবে, অর্থনৈতিক ব্যবস্থা কি হবে, সবকিছু কিন্তু নির্ধারিত। তারপরে আমরা দীর্ঘ 9 বছরের যে স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করলাম এবং সেই আন্দোলনের পরে 90-এ যে গণ অভ্যুত্থানটা হলো, সেই গণ অভ্যুত্থানের আগেই কিন্তু আমাদের এই 3 জোটের রূপরেখা, তার মানে যেখানে আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি সহ মুক্তিযুদ্ধ বিরোধী ছাড়া সবার স্বাক্ষর ছিল, সেখানে আমরা যে কথাগুলো বলেছিলাম সেটাকে আমি 3টা জায়গাটা যদি খালি তুলে ধরার চেষ্টা করি। একটা যেমন স্থায়ী গণতন্ত্র এবং স্থায়ী নির্বাচন ব্যবস্থার কথা ছিল, একটা কিন্তু ছিল মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা করার কথা, এটা 3 জোটের রূপরেখার শুরুতেই ছিল। আরেকটা ছিল শ্রেণী পেশার মানুষের দাবি তো ছিলই, সেটা বাস্তবায়ন করবে সেটা ছিল। আরেকটা ছিল আচরণবিধিতে অনেক কিছুর মধ্যে একটা ছিল যে আমরা কেউ সাম্প্রদায়িকতা করব না, সাম্প্রদায়িক প্রচার প্রচারণা করলে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব এবং আমাদের প্রচার প্রচারণায় সাম্প্রদায়িকতা ঠাঁই পাবে না, আমাদের মধ্যে যদি কোনো সংকট হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে মীমাংসা করব। তাহলে দেখেন মুক্তিযুদ্ধের পরেও 90-এর গণতান্ত্রিক আন্দোলনের উপলব্ধি হচ্ছে সাম্প্রদায়িকতা একটা বিষ বাষ্প, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। আজকে সেটা ভুলেই আমার ক্ষমতাশ্রয়ী রাজনীতি এবং রীতিহীন রাজনীতি আমাদের বিতর্ককে, যুক্তিকেই আজকে ঘায়েলের রাজনীতিতে পরিণত করছে বলে আমার ধারণা। প্রফেসর ডক্টর হাবিব মিল্লাত, তাহলে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে দূরত্ব রয়েছে বাংলাদেশে, সেটি কি এসব বিতর্ক তৈরি করার পেছনে কারণ হিসেবে কাজ করে? আমি আপনাকে শুনতে পাচ্ছি না, সম্ভবত আপনার হেডফোন খুলে নিতে হবে কিংবা আপনি মিউট হয়ে আছেন, আপনার হেডফোন খুলতে হবে। জি, না আমরা শুনতে পাচ্ছি না। অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত, আপনার হেডফোন খুলে আপনি কথা বললে আমরা শুনতে পাবো। জি, আমি বরং জনাব রুহিন হোসেন প্রিন্সের কাছে আরও একটি প্রশ্ন আমি করতে চাই। আমি আশা করছি এর মধ্যেই আমি অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাতকে আবারও যুক্ত করতে পারবো আমরা। জনাব
রহিন হোসেন প্রিন্স, তাহলে আপনি বলছেন যে যে রাজনৈতিক দলগুলোর ভেতরে যে বিভেদ বাংলাদেশে, যে প্রশ্ন আমি করেছিলাম অধ্যাপক ডক্টর হাবিবি মিল্লাতকে, সেটি কি বাংলাদেশে এইসব বিতর্কগুলো হওয়ার কারণ? মানে রাজনৈতিক দলগুলোই কি বিরোধের কারণে বিতর্ক তৈরি করে? না, এখানে দুই তিনটা দিক আলোচনা করা যায়, সবটা হয়তো সুযোগ নেই বলে বলছি না। একটা তো হচ্ছে আপনি যেটা বললেন যে এতে কি রাজনৈতিক দূরত্ব বাড়ছে, বাড়ছে তো বটেই, কিন্তু রাজনৈতিক দূরত্ব এই যে বাড়ার কাজটা কেন, যারা এখানে সংশ্লিষ্ট, ধরেন আমি যদি দেখি কেন করছি, করছি এই কারণে, কারণ রাজনীতিটা তো নীতির উপরে দাঁড়িয়ে প্রধানত নাই, যার যার জায়গা থেকে যদি না থাকে তখন কিন্তু আমি যে কোনো সময় একটা দূরত্বের জায়গাটা তৈরি করবো। কিন্তু যদি অন্তত পক্ষে এবার একটু অন্য জায়গায় চলে যাই, যদি আমরা মনে করতাম বাংলাদেশে রাজনীতি করব, মুক্তিযুদ্ধটাই হচ্ছে যে দল করি না কেন, কিভাবে আমি ডেভেলপমেন্ট করব, মানুষের উন্নয়ন করব, আমি আমার কথা বলবো মুক্তিযুদ্ধটা ভিত্তি, তাহলে তো আমি সাম্প্রদায়িকতার কোশ্চেনে আমাদের কোনো কি বলে দ্বিমত হওয়ার কথা না, ঐক্যমত্য হওয়ারই কথা। আমাদের সংকট কি হচ্ছে নিজেরাই খুঁজে বের করে সেই জায়গাটা করার কথা। কিন্তু দেখেন রাজনীতি কিন্তু নীতিনিষ্ঠ জায়গাটা আর নাই, যারা প্রধানত পরিচালনা করছে নীতিহীনতাটা প্রধান, এবং নীতিহীনতা কিন্তু গড়ে উঠছে আর একটা বড় জায়গা থেকে, এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন। ক্ষমতাসীনদের যে যখন ক্ষমতায় থাকে তার একটা বড় হাতিয়ারে পরিণত হয়। সুতরাং মনে করে যে কোনো ভাবে ক্ষমতায় থাকা, যে কোনো ভাবে ক্ষমতায় যাওয়া, কিছু বিচ্ছিন্ন ব্যক্তিবর্গ বাদ দিলে বলা যায় মনে করে যে অর্থ উপার্জনের প্রধান হাতিয়ার। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। দেখি অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত, আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? না, আমরা শুনতে পাচ্ছি না, যান্ত্রিক ত্রুটি। আমরা বরং একটা বিরতি নেই। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে। আমাদের সঙ্গে বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান সালেহ প্রিন্স যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আলোচনা শুরু করছি আমি অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত এমপিকে দিয়ে। তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব, সেটাই কি এই অহেতুক নানান বিতর্ক তৈরির কারণ কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচক বৃন্দ এবং দর্শকদেরও। আপনারা জানেন যে বিতর্ক আসলে থাকবেই এবং বিতর্ক থাকাটার দরকারও আছে, কিন্তু বিতর্ক জিনিসটি হচ্ছে যে যুক্তি তর্ক দিয়ে যেটি সত্য, যেটি মানুষের জন্য ভালো, সেটি মানুষকে মেনে নাও। এটা যদি বিতর্কের রেজাল্ট হয় তাহলে সেই বিতর্ককে আমি সবসময় স্বাগত জানাই। আর বিতর্ক যদি হয় যে কোনো উদ্দেশ্য নিয়ে কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য, কাউকে হারানোর জন্য, কিংবা কোনো স্বার্থ সিদ্ধি করার জন্য, সেই বিতর্ক আসলে বিতর্ক কিনা বা বিতর্ক নামে ডাকা যায় কিনা সেটিও কিন্তু আমার সন্দেহ হয়। আপনি একটি কথা খেয়াল করে দেখেন যে বিতর্ক আমরা বিভিন্ন বিষয় নিয়ে করি, কিন্তু কিছু কিছু ব্যাপার যে যারা বিতর্ক সৃষ্টি করছেন বা বর্তমান সময়ে চলছে, এই যে কোভিড মহামারীর কারণে বিভিন্ন আমরা যে যে কাজটি করতে চাই সকলে মিলে, মানুষকে সচেতন করা, মানুষের জনসমাগম না করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, এই কাজগুলো কিন্তু যারা বিতর্ক, বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি করছেন এই মুহূর্তে, তারা কতটুকু করেছেন বা অন্য কেউ কতটুকু করেছেন, এরকম কিন্তু একটি ব্যাপার। আপনি দেখেন, এই যে আজকে আমি ভাষাঞ্চর থেকে ঘুরে আসলাম, যেখানে রোহিঙ্গাদের নতুন একটা আবাসস্থল, যাওয়ার আগে আমার ধারণা ছিল সেখানে কোনো টেলিফোন কানেকশন পাবো না, কোনো ইন্টারনেট পাবো না। নামার পরে আমার পরিবর্তন হয়ে গেল। সারা বাংলাদেশের যে অবস্থা, ভাষাঞ্চলের অবস্থা অনেক ভালো। সত্যি কথা, এত ডিটেইল এবং এত অর্গানাইজড ওয়েতে আবাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, রাস্তা করা হয়েছে, আবাসনের সাথে পুকুর আছে, আবাসনের সাথে খেলার মাঠ আছে, স্বাস্থ্য কমপ্লেক্স আছে, নামাজ পড়ার জায়গা আছে, বড় মসজিদ আছে, মসজিদ তৈরি হচ্ছে আরেকটি, সাথে সাথে মানুষের হাসপাতাল আছে, কমিউনিটি ক্লিনিক আছে, এবং যারা গেছে তারাও খুশি। কিন্তু আমরা কিন্তু পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু নাখুশ, অনেকে অনেক বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছেন, এবং তারা বলেছেন যে আমরা আমাদের মানে সম্মানের সাথে দেশে ফিরে যেতে চাই। তারা সবসময় এটা চায় এবং এটা চাওয়াই উচিত, কিন্তু সাথে সাথে যে কয়টা দিন থাকতে চায় মানবিক কারণে তাদের ভালো রাখার দায়িত্বটি আমাদের, এই কাজটি করা হচ্ছে। কিন্তু দেখেন দেশে কিন্তু এই নিয়ে বিতর্ক হচ্ছে। আপনি যে ইস্যুটিতে আসলে কথা বলতে চাচ্ছেন সেটি হচ্ছে এই ভাস্কর্য মূর্তি ইস্যুতে যে কথাগুলি হচ্ছে সেটা নিয়ে আপনি আসলে এই বিতর্কতার সৃষ্টি হয়েছে। যারা এই বিতর্ক সৃষ্টি করেছে, সত্যিকার অর্থে আমার ধর্মীয় জ্ঞান বা ধর্ম সম্বন্ধে কথা বলার ধৃষ্টতা আমার নেই, তবে সাধারণ জ্ঞানে যতটুকু বুঝে থাকি সেটি হচ্ছে বাংলাদেশে ধর্ম তো অবশ্যই আছে, বাঙালি সংস্কৃতি আছে, এবং প্রত্যেকটা মানুষের কালচারকে একভাবে তারা গড়ে ওঠে। আজকে যদি আমরা ব্রিটিশ পরবর্তী
পাকিস্তান আমলটা দেখে থাকি কিংবা ব্রিটিশ পূর্ববর্তীকালটাই দেখে থাকি, তখনও কিন্তু এদেশে ভাস্কর্য ছিল, তখন কিন্তু ভাস্কর্যের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম আমরা দেখিনি। তারপরে যদি মনে করেন যে পাকিস্তান পরবর্তীকালে বা পাকিস্তানের সময়, কিন্তু পাকিস্তানে এবং বাংলাদেশেও অনেক ভাস্কর্য হয়েছে। স্বাধীনতা পরবর্তীকালে বিভিন্ন সরকারের সময় বিভিন্ন জায়গায় অনেক ভাস্কর্য রয়ে গেছে, সেই ভাস্কর্যগুলো কিন্তু বিতর্ক ওঠে নাই, কিন্তু বিতর্কিত উঠেছে গত 1 মাস ধরে। এবং এই বিতর্কের জন্য কেন বিতর্কিত উঠানো হলো, এটা যদি ইসলাম ধর্ম কিন্তু আজকের ধর্ম না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছরের বেশি আগে কিন্তু তিনি এই পৃথিবীতে ছিলেন, তিনি কোরআন এবং সুন্নাহ এবং হাদিস দিয়ে গেছেন এবং তিনি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে বলেছেন। কিন্তু তাহলে সেই ব্রিটিশ আমলে পাকিস্তানের সময় পূর্ববর্তী সরকারগুলোর সময় কিন্তু এই ধরনের ভাস্কর্য আমরা দেখেছি, তখন কিন্তু বিতর্ক ওঠেনি, এখন কেন বিতর্কটি উঠানো হলো? এই বিতর্কটি কি আমাদের জীবনের জন্য সবচেয়ে প্রয়োজনীয়, যেই মুহূর্তে এটি না করলে জাতি হিসেবে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি? কিংবা তারাও বলছে মিনার বানান, ভাস্কর্য বানান। আমি কোনো ধর্মের বিরুদ্ধে না, আমি ধর্মের বিরুদ্ধে বলার পক্ষে বা মতামত দেওয়ার কোনো ক্ষমতা রাখি না। সাধারণ মানুষ হিসেবে আমার মনে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমি উঠাচ্ছি। আসলে সেটি হচ্ছে যে এই যে কথা হলো, দুজন শিক্ষক 2জন ছাত্রকে পাঠিয়ে কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর নির্মাণাধীন ভাস্কর্য, নির্মাণ কমপ্লিট হয়নি, রাতের অন্ধকারে। কেন বাবা, তোমরা যদি এতই হয়ে থাকো তো দিনের বেলা ক্ষতিটা কি হলো? এবং সত্যিকার অর্থে এই কাজটি করার জন্য যে হীনমন্যতা এবং কুপমনোভাব আছে তা তো বোঝাই যাচ্ছে। আমরা আধুনিক, আমরা যেমন আমাদের ধর্ম আছে হচ্ছে সকলের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, সকলের কে নিয়ে একসাথে চলতে হবে, সে যদি অন্য ধর্মের কেউ হয়। এদেশ কিন্তু সার্বজনীন ভাবেই সমস্ত ধর্মের সমান অধিকার আছে আমাদের সংবিধানে, মুক্তিযুদ্ধের চেতনাও কিন্তু এখানে। কিন্তু সেই চেতনা একে ভুলণ্ঠিত করে এই ধরনের কর্মকাণ্ড আসলে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব হয় না। কিন্তু হয়তোবা বলতে পারেন যে তাদের পক্ষে তো যুক্তি আছে, অবশ্যই যুক্তি আছে। আমরা চাই সহিহ হাদিস, কোরআনের আলোকে এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ, কোথার কোন মামুনুল হক কি বললেন এবং তার জন্য সারা দেশে অস্থিরতার সৃষ্টি হলো সেটাও কিন্তু দেখেন। সেই 13 সনের 5ই মে এই হেফাজতে ইসলাম বাংলাদেশে কিন্তু একটা অস্থিরতা সৃষ্টি করতে চেয়েছিল। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে এবং সেদিন যে পরিমাণ কোরআন পোড়ানো হয়েছে, বাংলাদেশের নয় সারা পৃথিবীর ইতিহাসে কিন্তু এই ধরনের কোরআন পোড়ানো হয়নি, আপনারা সবাই জানেন সেটা। এবং এরাই সেই সময়টিতে নেতৃত্ব দিয়েছিল। সুতরাং তাদের যদি, আপনারা যদি রাজনীতি করেন অবশ্যই রাজনীতির মাঠে এসে কথা বলেন। একজন রাজনৈতিক নেতা তিনি আবার মাদ্রাসা কমিটির সভাপতি বা ওই সংগঠনের সভাপতি, হেফাজতে ইসলামের সভাপতি না, দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। তো আপনি কথা বলবেন, বলছেন আমি এখন কথা বলছি দায়িত্বপ্রাপ্ত লিডার হিসেবে, কিন্তু আমি কথা বলছি না যে আমি একটি দলের সাথে সম্পৃক্ত আছি। একজন মানুষ যখন একটি দলের আদর্শে বিশ্বাস করে সেই দলের সাথে সম্পৃক্ত হয়, অবশ্যই সে যেভাবেই আসুক না কেন সে দলের পক্ষে কাজ করবেই, এটার কোনো সন্দেহ নেই। সুতরাং আমি মনে করি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই বৈশ্বিক মহামারীকে তারা বেছে নিয়েছে, তারা ভেবেছে এই সময়টিকে তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আমরা যে কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ডের, ইসলাম নয় যে কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডের, শুধু ইসলাম নয় যে কোনো ধর্মের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার, সবসময় বিরোধিতা করি এবং মনে করি সকলকে একসাথে থাকতে হবে। এই যে আমরা এখানে আমরা যারা বসে আছি, বিএনপির পক্ষ থেকে কিন্তু তারা কিন্তু বেশ নীরবতায় পালন করছে, কারণ তাদের সময় জিয়াউর রহমানের ভাস্কর্য আমরা দেখেছি, এখনো দেখছি তারা আছে, গতকাল পরশুদিন পত্রিকাও দেখলাম কোথায় কোথায় আছে সেইগুলো। এখন ভাস্কর্য নিয়ে বিতর্ক করার, কিন্তু আবার কিন্তু উনি বলেন আমি তাকে শ্রদ্ধা করি, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি, কিন্তু তার ভাস্কর্যের বিরুদ্ধে। আবার বলছে মুজিব মিনার তৈরি করে সেখানে বিভিন্ন আল্লাহ তাআলার নাম খোদাই করেন। এগুলো যে বিভিন্ন কথাবার্তা না বলে আলেম ওলামাদের পক্ষ থেকে, যেহেতু আমি ধার্মিক কোনো বিশেষজ্ঞ নই, তাদের পক্ষ থেকে সবাই মিলে যদি একটি ফতোয়া দেন সেইটা হয়তো শেষ পর্যন্ত মানা হতে পারে। কিন্তু একজন রাজনৈতিক উদ্দেশ্যে কোন কাজ করার জন্য তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা বলবেন, আর সেটা এই 30 লক্ষ শহীদের বিনিময়ে যে দেশটি স্বাধীন হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে দেশটি স্বাধীন হয়েছে, সে দেশে আসলে হইচই সৃষ্টি করা সম্ভব হলেও, বিতর্ক বা অপবিতর্ক সৃষ্টি করা সম্ভব হলেও কখনোই
সেটি বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আমি আপনার কাছে আসছি। জনাব ইমরান সালেহ প্রিন্স, আজ আমরা আলোচনা করছি যে কারণে অকারণে বিতর্ক এই নিয়ে। বাংলাদেশে রাজনৈতিকভাবে বেশ বিতর্ক হয় এবং এই বিতর্ক কারা তৈরি করে, কেন তৈরি করে, কে ফায়দা লোটে, এসবই আজ আমাদের আলোচনার বিষয়। আপনি একটু দেরিতে যোগ দিয়েছেন বলে বললাম। কিন্তু এবার ভাস্কর্য প্রসঙ্গে বিএনপি চুপ হয়ে আছে বলেই বলছেন প্রফেসর হাবিবে মিল্লাত। কি কারণ? জনাব প্রিন্স, আপনার অডিও মিউট হয়ে আছে, আপনি আনমিউট হতে হবে আপনাকে। ধন্যবাদ আজকে আমাকে এই শোতে যুক্ত করার জন্য। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি, একটু দেরিতে আমি সংযুক্ত হয়েছি। আপনারা জানেন যে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং আমাদের সাবেক মন্ত্রী, সাবেক এমপি চৌধুরী কামাল ইবনে ইউসুফ আজকে দুপুরে ইন্তেকাল করেছেন। তার নামাজে জানাজা ছিল, ওই জানাজায় অ্যাটেন্ড করতে গিয়ে আমার দেরি হয়েছে। আমি অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো আপনি যে প্রসঙ্গটি আমি শুনলাম যে কারণে অকারণে বিতর্ক, এবং আপনি আরো একটু উল্লেখ করলেন যে ভাস্কর্য ইস্যুতে বিএনপি চুপ হয়ে আছে, এই জন্য হাবিবি মিল্লাত সাহেব আপনার প্রশ্ন তুলেছেন। তা আমি প্রশ্ন তুলিনি, আমি বলেছি প্রশ্ন তুলিনি আমি। যাই হোক, উনি বলেছেন সেই জিনিসটি। জি, আমি বলেছি যে কেন বিএনপি চুপ হয়ে আছে, বিএনপি নীরবতার কারণ আছে, নীরবতার কারণ আমি বলছি। প্রথমে বলি, উনি রোহিঙ্গা এবং ভাষান্তরে গিয়েছেন, রোহিঙ্গারা ভালো আছেন যে ইত্যাদি ইত্যাদি, এটা বলতে গিয়ে সরকারের পদক্ষেপ নিয়ে অনেক সাফাই গেলেন। সেখানে অনেক ভালো ভালো জিনিস আছে, ঘর বাড়ি, ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি আছে। তো ঠিক আছে, সেটা ভালো, কিন্তু সেই ভাষান্তরে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার ফলশ্রুতিতে যেটা সেখানে যেটা নেই সেটা হচ্ছে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার নিশ্চয়তা কিন্তু আর থাকলো না। এবং যেটা হয়েছে তা হলো ফিরে যাওয়ার যে দাবি বা প্রত্যাবর্ষণের যে চাহিদা বা যে বক্তব্য, সেই ভিত্তিটা কিন্তু দুর্বল হয়ে গেল। সেটা কিন্তু সরকার বুঝতে পেরেছে কিনা এটা আমার জানা নেই। এবং সেখানে আমরা দেখেছি জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই ভাষাঞ্চলে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ব্যাপারে তারা অনাগ্রহী ছিল, এবং বরঞ্চ এই রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারটাই জোর দেওয়া হয়েছিল। কিন্তু সরকারের ব্যর্থতার কারণেই রোহিঙ্গারা কিন্তু আর ফেরত যেতে পারছে না, সেটাই আজকে প্রমাণিত হয়েছে। তো যাই হোক, উনি বলেছেন যে ভাস্কর্য ইস্যুতে বিএনপি চুপ কেন। আমি একটু বলতে চাই যে দেখুন, ভাস্কর্য ইস্যুটা কিন্তু আওয়ামী লীগের ইস্যু, এটা কিন্তু জনগণের ইস্যু নয়। জনগণের ইস্যুকে আড়াল করার জন্যই ভাস্কর্য ইস্যুটাকে সামনে আনা হয়েছে কিনা সেটাই এখন দেখবার বিষয়। এবং বিএনপি সামগ্রিক বিষয়টি পর্যবেক্ষণ করছে, বিএনপি সামগ্রিক বিষয়টি পর্যবেক্ষণ করে অবশ্যই তার অবস্থান তুলে ধরবে। কিন্তু পরিকল্পিতভাবে এই যে দেশে একটা সংঘাত এবং একটা সংশয় সৃষ্টি করার জন্য অহেতুক একটি নন ইস্যুকে ইস্যু বানিয়ে, জনগণের যে ইস্যু, যে গণতন্ত্রের ইস্যু, বাক ব্যক্তি স্বাধীনতার যে ইস্যু, বেঁচে থাকার ইস্যু, করোনা কালে মানুষ কিভাবে ভ্যাকসিন পাবে, কিভাবে বাঁচবে, সেই যে ইস্যু, মানুষ আজকে কর্মহীন হয়ে পড়ছে, মানুষ বেকার হয়ে পড়ছে, সে কর্মসংস্থানের ইস্যু। কালকে দেখলাম একটি আন্তর্জাতিক সংস্থা জরিপ করেছে ঢাকা শহরে বাংলাদেশে ক্ষুধার্তের হাহাকার, সেই ক্ষুধার্তের হাহাকার কিভাবে নিবারণ হবে, সেই ইস্যুটাই কিন্তু জনগণের ইস্যু। সেই ইস্যুগুলো সমাধান করতে সরকার ব্যর্থ হচ্ছে বলেই এই ভাস্কর্য ইস্যুকে সামনে নিয়ে এসে অহেতুক একটা সংঘাত সরকার সৃষ্টি করছে কিনা, দেশকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে কিনা, একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে কিনা, তো সেটা কিন্তু একবার এখন দেখবার বিষয়। উনি বলেছেন কুষ্টিয়ায় যে ভাস্কর্য ভাঙা হয়েছে। আমি যদি প্রশ্ন করি যে কুষ্টিয়া কেন, সারা বাংলাদেশে যে ভাস্কর্যগুলো আছে সেগুলোর যথাযথ নিরাপত্তা আপনারা কেন রাখতে পারলেন না? কেন ওই দিন আপনার নিরাপত্তা ছিল না? কেন ওই দিন আপনার এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে ওনাকে আপনারা জাতির পিতা ঘোষণা করেছেন এবং যেখানে আপনারা বলেছেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করবেন, সারা জাতি ঘোষণা করেছে, আপনি জাতির পার্ট কিনা সেটা একটা কথা। শুনেন, সেটা হলো রাজনৈতিক ইস্যু। জাতি কখন ঘোষণা করলো সেটা আমাদের জানা নেই, সেটা নিয়ে যদি আরেকদিন বিতর্ক করতে চান সেটা, এগুলো হচ্ছে জাতির আবেগ। আমার বক্তব্যটা আমার বক্তব্যের মধ্যে মিল্লাত ভাই বক্তব্য রাখবেন না প্লিজ। আপনি আপনার বক্তব্যের সময় বক্তব্য রাখবেন। এখানে আওয়ামী লীগের সমস্যাটা হচ্ছে এইটা, আরেকজনের বক্তব্য রাখার সময় ওনারা হাত ঢুকিয়ে দেয়। যখন আপনি এই ধরনের জাতির পিতার সম্বন্ধে কথা বলবেন, আমি জাতির পিতা সম্পর্কে কোনো খারাপ কথা বলি নাই তো। আমি বলতে যাচ্ছি জাতির সেই ভাস্কর্যকে আপনারা যথাযথ নিরাপত্তা কেন দিতে পারলেন না? কেন পুলিশের সামনে
পুলিশের সামনে সেখানে আপনার মাইক্রোবাসে করে আপনার গুলি ফোটানো হলো। আগে এটা আমরা শুনে নেই ভাই এগুলো প্রশ্ন আসলে অনেক প্রশ্ন আসবে। আপনি শুধু সমালোচনার মধ্যেই আছেন। আমরা আপনি সমালোচনা করছেন, এগুলো সমালোচনা করছি, বলেন সেগুলো। মিলাদ ভাই এসব জি করে ভাই, যে বলেন। কাজ হয় না এটা কিন্তু ইতিমধ্যে আপনারা জেনেছেন। আমি যেটা বলতে চাই, সেই ভাস্কর্যের নিরাপত্তা কেন আপনারা দিতে পারলেন না? সেখানে যদি মানুষ আজকে মনে করতে শুরু করেছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা না দিয়ে সেখানে একটা সুযোগ করে দিয়ে এখানে ভাঙা হয়েছে, ঠিক আছে ওই দিন বাদ দিলেন। সেই দিয়ে ওই দিন সন্ধ্যার সময় সেখানে যে কি মাইক্রোবাস এসে পুলিশের সামনে আপনার ফাঁকা গুলি করে চলে গেল, নাম্বারবিহীন মাইক্রোবাস, সেই মাইক্রোবাসটি কার ছিল? পুলিশ কেন সেই মাইক্রোবাসকে আটকাতে পারলো না? সেই মাইক্রোবাস আটকালে তো অনেক প্রশ্নের সমাধান হয়ে যেত। তো আজকে কেন এটা করা হলো না? আমার কাছে মানুষের মনের মধ্যে সন্দেহ যে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করে এরকম একটা সংঘাতকে উস্কে দেওয়া হচ্ছে কিনা, সেটাই আজকে বড় প্রশ্ন। তো আমি এগুলো বলতে চাই যে আজকে হ্যাঁ আওয়ামী লীগের ইস্যুতে আমাদেরকে নিয়ে যেতে চান, জনগণের ইস্যুতে কেন আওয়ামী লীগ আসে না? জনগণের যে আপনার ভোটের অধিকার কেড়ে নিলেন, দেশের মালিকানা কেড়ে দিলেন, আজকে করোনায় মানুষ বাঁচবে কি মরবে সেই আজকে নিশ্চয় অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। আজকে মানুষ ক্ষুধার্ত, মানুষ আজকে চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, সেই ইস্যুতে আওয়ামী লীগের করণীয় কি? সুগার মিলগুলি বন্ধ করে দিলেন, পাটকলগুলি বন্ধ করে। ইমরান সালেহ প্রিন্স, আমি আপনার কাছে আবারও আসবো। জনাব রহিন হোসেন প্রিন্স, ইস্যু ঢেকে দেয়া, বিতর্ক দিয়ে বিতর্ককে চাপা দেয়া, কি বলবেন আপনি? না, এটা তো আছেই যে অনেক সময় ইস্যুকে আরেকটা নতুন ইস্যু দিয়ে ঢেকে দেওয়ারও প্রচেষ্টা হয়, নতুন ইস্যু আমদানি করেও দেওয়া হয়, এটা আছে। এই চলটা বাংলাদেশের যে রাজনৈতিক ধারা, শুধু না বিশ্বের অনেক দেশের এই যে রাজনৈতিক ধারার আপনি এটা দেখতে পাবেন, সেটা আছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। আমি জাস্ট যেহেতু এইখানে একটা মানে যা বোঝার জন্য বলি, ধরুন না, বাস্তবে কি এখানে ইমরান সালেহ প্রিন্স যে প্রশ্নগুলো তুলেছেন, প্রশ্ন তোলা ঠিকই আছে, এটা নিয়ে আমি কোশ্চেন করতে চাই না। কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে আসলে একটা দল যে বাংলাদেশের সাম্প্রদায়িকতা একটা সমস্যা, আজকে ভাস্কর্য নিয়ে আমাদের যে সাম্প্রদায়িক শক্তি যে কোশ্চেন তুলেছে সে ব্যাপারে আমাদের বক্তব্য কি, এ ব্যাপারে তো পরিষ্কার করতে হবে। নাকি আমি মুখে ক্লু পেটে থাকবো যে আমি আমার রাজনীতির স্বার্থে এই সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করব, তাদের ভোট ব্যাংকে ব্যবহার করব? এটা যারা এখনকার পরিস্থিতিতে বলছে এটাই। আবার এই শক্তি ফুলে ফেপে উঠলো, আমি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছি, কিন্তু পাঠ্যপুস্তকে আমি অসাম্প্রদায়িক চেতনাকে বাদ দিয়ে সাম্প্রদায়িক চেতনাকেই প্রশ্রয় দিলাম, আমি নানা সময় তাদের সাথে আপোষ করলাম। তাহলে এই জায়গাগুলো আজকে যদি একটা উপলব্ধির জায়গায়, যার যার জায়গা থেকে, আমাদেরও ত্রুটি থাকলে আমাদেরও সেই জায়গায় আসা দরকার। যদি এই উপলব্ধি না করতে পারি, তাহলে এই সাম্প্রদায়িক অপশক্তিকে আপনি যদি দমন না করতে পারেন, তাহলে কিসের গণতন্ত্র, কিসের উন্নয়ন, কিসের বাংলাদেশকে এগিয়ে যাওয়া, কোনোটাই কিন্তু আমরা পারবো না। এটা আমাদের বিবেচনা। যেমন আমরা পরিষ্কারভাবে কমিউনিস্ট পার্টি মনে করি যে বাংলাদেশের 4টা শত্রুর হাত থেকে আমাদের মুক্ত হওয়া দরকার। তার মধ্যে একটা হচ্ছে এই সাম্প্রদায়িকতা, একটা হচ্ছে গণতন্ত্রহীনতা, একটা হচ্ছে লুটপাটতন্ত্র, আরেকটা হচ্ছে সাম্রাজ্যবাদ, আধিপত্য শক্তির যে আগ্রাসন তাদের বিরুদ্ধে থেকে। সুতরাং সেই বিবেচনা থেকে তাহলে এইটাও তো একটা শত্রুপক্ষ আমরা জানি। এবং এইখানে ধরেন কেউ কিন্তু আমরা এটা বলছি না যে না এই যে সাম্প্রদায়িক শক্তি যা করছে ভালো কাজ। ধর্ম নিশ্চয়ই আমাদের বাংলাদেশে যে কোনো মানুষ সে নির্দ্বিধায় নির্বিঘ্নভাবে তার ধর্ম পালন করতে পারবে, তার বক্তব্য তুলে ধরতে পারবে। ভাস্কর্য নিয়ে কেউ যদি তার মতকে দিতে চান সেটাও দেওয়া উচিত, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু বাংলাদেশে থেকে ভাস্কর্যের বিরোধিতা করে ভাস্কর্য ভাঙবে এবং মুক্তিযুদ্ধের চেতনার উপরে আঘাত করবে, এইটার ব্যাপারে যার যার দলের বক্তব্য কিন্তু পরিষ্কার করা দরকার। অনেক ধন্যবাদ। আমি আপনার কথার জের ধরেই আমি অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত এমপির কাছে যেতে চাই যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া দল, সেই দলটি এখন ক্ষমতায় আছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করে রাখা আওয়ামী লীগের দায়িত্ব কি না? প্রফেসর হাবিব মিল্লাত। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করার দায়িত্ব আওয়ামী লীগের তো অবশ্যই আছে। কিছু স্বাধীনতা বিরোধী বাদ দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মুক্তিগামী জনগণের এটি দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি বিশ্বাস করি। আমরা ভাষান্তরের কথা বলছিলাম, সেটিতে যে রাজনৈতিকভাবে নাকি দুর্বল হয়ে গেল, মানুষকে কষ্টে রেখে, মানুষকে দুর্দশা অবস্থায় রেখে যারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান তাদের সাথে আসলে আওয়ামী লীগের রাজনীতি যায় না। কারণ আওয়ামী লীগের রাজনীতি ওই তৃণমূল থেকেই গড়ে ওঠা, কোথা থেকে ক্যান্টনমেন্ট থেকে তৈরি হয়নি, এই জন্য কোনোভাবে দুর্বল হয়নি। বরঞ্চ আন্তর্জাতিক সংস্থাগুলো কেন কথা উঠাচ্ছে সেই নিয়ে একমাত্র আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তারা সেগুলো তোয়াক্কা নাও করতে পারে, কারো পদলেহী হয় অন্য পার্টিরা যখন ক্ষমতায় থাকে। যাই হোক, যে কথাটি বলছিলাম, আপনি চিন্তা করে দেখেন, আজকে ভাস্কর্য নিয়ে কথা হয়েছে,
প্রিন্স ভাই কিন্তু স্বীকার করেছেন যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, এটা বলেছেন তিনি। তার মানে পরিস্থিতি কেন পর্যবেক্ষণ করতে হবে, যেটি একটি মীমাংসিত বিষয়, সেই বিষয়টি নিয়ে কেন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। এখন এর সাথে কথা ওঠে যে প্রত্যেকটি ভাস্কর্য পাহারা দিতে হবে। দেশের অবস্থা কি এরকম হয়ে গেছে নাকি যে প্রত্যেকটি বাড়ি ঘর এখন সামনে বসে থাকতে হবে? এরকম অবস্থা হয়নি। আপনি একটি দলের মুখপাত্র হিসেবে এখন দায়িত্ব পালন করছেন, অবশ্যই আপনি দলের পক্ষ থেকে এই কথাগুলো বলবেন, এবং এটা না বললে আসলে সত্যিকার অর্থে আপনাকে মানায়ও না, আমরা সেটা বুঝি। কিন্তু একজন বিবেকমান মানুষ হিসেবে, একজন পুরনো রাজনৈতিক কর্মী হিসেবে আপনার কি একটু বলা উচিত না, ঠিক আছে ভাস্কর্য বাংলাদেশের দরকার আছে কি নাই, কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেটা মীমাংসিত সেটা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নাই? আমরা তো কখনোই অস্বীকার করি না, প্রিন্স ভাই যেটা বলছেন, রবীন্দ্র হোসেন প্রিন্স ভাই, যে প্রত্যেকটি দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ স্বাধীনভাবে তার ধর্মীয় অধিকার পালন করবে, এ ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ, এ নিয়ে কোনো কথা নেই আমাদের মধ্যে। কিন্তু এইটা করতে যে সংঘাত সংঘর্ষ করবে, মানুষকে উস্কিয়ে দিবে, অস্থিতিশীলতা সৃষ্টি করতে হবে, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। ধর্মে তো এই কথা কখনোই বলে নাই, ইসলাম শান্তির ধর্ম, সৌম্যের ধর্ম, ইসলাম সকল ধর্মের সহ অবস্থানে বিশ্বাস করে। তো সেই কাজগুলো যদি স্বাধীন বাংলাদেশে হয়, আর তখন যদি বলি আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি, তখন জনগণের মনে তো আসলে সত্যিকার প্রশ্নই জাগেই। জি। আপনি করোনা মোকাবিলার কথা বলছেন, আমি আপনার কাছে আসবো আবারও। জনাব ইমরান সালেহ প্রিন্স, অবস্থা পর্যবেক্ষণ করছি এই কথা বলে নীরবতা অবলম্বন যখন করা হয় তখন মানুষের মনে প্রশ্ন উঠতে পারে, এই কথাটি বলছেন প্রফেসর হাবিব মিল্লাত, কি বলবেন আপনি এখন? দেখুন, অবস্থা পর্যবেক্ষণ করতে হচ্ছে এই কারণে, কারণ আওয়ামী লীগ ঘোলা পানিতে মাছ শিকার করতে ওস্তাদ। তারা একটি ইস্যুকে আরেকটি ইস্যুকে ঢেকে দিতে চায়। আওয়ামী লীগের প্রতি জনগণের কোনো আস্থা নাই, মানুষেরও কোনো আস্থা নাই, আমাদেরও কোনো আস্থা নাই। আসলে আওয়ামী লীগ এটা কি এই ইস্যুকে দিয়ে আসল ইস্যুকে ঢাকছে কিনা, এটা অবশ্যই পর্যবেক্ষণের দাবি রাখে। এখানে রুহিন হোসেন প্রিন্স ভাই বলেছেন বাংলাদেশের সাম্প্রদায়িকতার বিষয়ে আমরা মুখে কুলু পেটেছি। বিএনপি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। বিএনপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল, যেই দল উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, এবং সেখানে আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি, সকল ধর্মের সমান অধিকার এবং স্বাধীনতায় বিশ্বাস করি। বিএনপি আপনার ধর্মান্ধতায় বিশ্বাস করে না, মৌলবাদে বিশ্বাস করে না। এটা আমাদের অবস্থান পরিষ্কার এবং সেটা আমরা বারবার বলেছি। কিন্তু আজকে যে আওয়ামী লীগ জনগণের গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলে, ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, বা অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, সেই আওয়ামী লীগের আসল উদ্দেশ্য কি সেটা অবশ্যই আমাদের পর্যবেক্ষণ করতে হবে। আর হাবিব মিল্লাত ভাই বললেন যে দেশের অবস্থা এমন হয়েছে কিনা সকল ভাস্কর্য পাহারা দিতে হবে, ঘরে ঘরে পাহারা দিতে হবে। আজকে দেশের পরিস্থিতি এই অবস্থায় আনলো কে? আওয়ামী লীগ এনেছে, তাদের দুঃশাসন এই পরিস্থিতি এনেছে। আজকে তারা নিজেরা এই ভাস্কর্য পাহারা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারে না, কোর্টকে দিয়ে এই সিদ্ধান্তগুলি দেওয়াচ্ছে। আজকে ঘরে ঘরে মানুষের কোনো নিরাপত্তা নাই, জনগণের কোনো নিরাপত্তা নাই। আজকে সাগর রুনি যখন হত্যা হয়, সে 86 বার তার হত্যার তদন্ত রিপোর্ট আপনার দাখিল করতে পারেনি। আমি আপনার কাছে আরো একবার আসবো বলে আশা করছি। আমি 1 মিনিটের জন্য যাচ্ছি জনাব অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাতের কাছে। জনাব প্রিন্স বলছেন যে বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না এবং আওয়ামী লীগ ঘোলা পানিতে মাছ শিকারে উস্তাদ। আমাকে বলছেন? জি, আপনার জন্য 1 মিনিট সময়, অনুষ্ঠানের শেষ। ধন্যবাদ। খোলা পানিতে মাছ শিকার করার অভ্যাসটি রয়েছে যারা ক্যান্টনমেন্টে তৈরি হয়ে বিভিন্ন স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে দল গঠন করেছিলেন। এবং শুধু বারে বারে ক্যান্টনমেন্টের কথা বলেন। ক্যান্টনমেন্ট কি বাংলাদেশের বাইরে? এখন কারা ক্যান্টনমেন্টে সকাল বেকাল দৌড়ঝাঁপ করছে, মানুষ কি জানে না? ক্যান্টনমেন্ট কি বাংলাদেশের বাইরে? ক্যান্টনমেন্ট না থাকলে তো বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না। কিন্তু আপনারা ক্যান্টনমেন্টকে উঠিয়ে দিতে চান? তার প্রমাণ আমি আপনারা ক্যান্টনমেন্টকে উঠিয়ে দিয়ে আরেক দেশের আগ্রাসনে বাংলাদেশকে ফেলতে চান? আন্দোলন তারা ছাত্রদের কাঁধে শহর হয়েছিল, আমি বলতে নিরাপদ সড়ক আন্দোলন তারা ক্যান্টনমেন্টের দল হেফাজত ইসলামের আন্দোলন শহর হয়েছিল। এখন তারা এই ভাস্কর্যতে শহর হওয়ার চিন্তা করছে। নিজের পায়ের শক্তি নাই যে অন্যের পায়ে দাঁড়িয়ে আন্দোলন করতে। ভাস্কর্যতে বিএনপি শহর হওয়ার চেষ্টা করছে না, ভাস্কর্য ইস্যু তৈরি করে সংঘাতের দিকে নিয়ে জনগণের আন্দোলন থেকে নিজেদের চেষ্টা করছে। আমার কোনো সন্দেহ নাই। বিএনপি অপরের আন্দোলন নিয়ে আপনার কথা বলে না।
আমরা ছোটবেলায় আপনারা যখন হেফাজতের সাথে চুক্তি করেন, ইসলামী ঐক্যজোটের সাথে 5 দফা চুক্তি করেন, তেতুল হুজুরকে মিষ্টি হুজুরে পরিণত করেন, তখন কিন্তু খুব ভালো লাগে আপনাদের এসব প্রোগ্রাম বা কিছু দিবে না, কিংবা জনগণের পক্ষে আন্দোলনের কথা বলবে না। কেউ আন্দোলন করলে তার ঘাড়ে চড়ে ফায়দা আন্দোলন করলেন, আন্দোলনের কথা বলেন, 35 লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলায় জর্জরিত করেছেন, গিনিস বুকে নাম উঠবে আপনাদের। কাছে যেতে হবে, জনগণের সাথে থাকতে হবে, জনগণকে নিয়ে জনগণের ভাষায় কথা বলে জনগণকে আন্দোলনে যদি শরিক করতে পারেন, তখনই হয়তো বা কোনো আলোর মুখ আপনারা দেখতে পারেন। যেভাবে আপনারা টেলিভিশন বেসড হয়ে গেছেন, যেভাবে সাংবাদিক সম্মেলন বেসড হয়ে গেছেন, টেলিভিশন বেস বিএনপি না আওয়ামী লীগ হয়েছে, টেলিভিশন বেস আওয়ামী লীগ হয়েছে। বিএনপির কয়েকজনের চেহারা দেখান টেলিভিশনে। আর শেখ হাসিনা বলেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে উনি সপ্তাহে একদিনও টেলিভিশনে চেহারা দেখাবেন না। এখন প্রতিদিন কয়বার করে ওনার চেহারা আপনাদের চেহারা দেখায়, এটা যখন জনগণ জানে। আজকে এই অবস্থা, তারা প্রত্যেকটাতে দোষ খোঁজে, কিন্তু দোষ খোঁজার আগে নিজের গুণ কতটুকু, নিজে কি করছি সেই কথাটি তারা বলে না। জনগণ কেমন করে তাদের উপর আস্থা পাবে, এটা তো আমি বুঝতে পারি না। জি, অনেক ধন্যবাদ। আমাদের হাতে আর খুব বেশি সময় নেই। আমি জনাব ইমরান সালেহ প্রিন্স আপনার কাছে 2 বাক্য শুনতে চাই, সত্যি 2 বাক্য। না, 2 বাক্য কি? এখানে তো হাবিবি মিল্লাত ভাই যে কথা বললেন, কথায় কথায় ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট কি বাংলাদেশের বাইরে? ক্যান্টনমেন্টে এখন সকাল বিকাল কারা দৌড়াদৌড়ি করে, এটা জনগণ জানে। আর একটা কথা উনি বলেছেন, মানুষকে কষ্ট রেখে, দুর্দশায় রেখে আওয়ামী লীগ রাজনীতি করতে চায় না। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় চেপে বসার কারণে, অবৈধভাবে চেপে বসার কারণে বাংলাদেশের মানুষের যে দুর্দশার সৃষ্টি করছে, বাংলাদেশের মানুষকে যে মৃত্যুর অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আজকের মতো সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র এখানেই শেষ করছি। সমসাময়িক ঘটনার বিশ্লেষণ জানতে নিউজ 24 দেখুন। সবাইকে ধন্যবাদ।